শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। জামালপুর, কুড়িগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট, সিরাজগঞ্জ সহ দেশের 15 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে তলিয়ে নিম্নাঞ্চলের অনেক এলাকা, পানিবন্দী লাখো পরিবার। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ, লালমনিরহাট ও সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান, জামাল বাদশাহ ও সায়েম উদ্দিন। আমরা প্রথমেই যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন মেহেদী। মেহেদী, বন্যার বর্তমান চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। দেখুন, বর্তমানে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 50 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি গতকালকে 35 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। অর্থাৎ গত 24 ঘন্টায় আরো 15 সেন্টিমিটার পানি কমেছে। সেই 15 সেন্টিমিটার পানি কমে এখন কিন্তু নদীর পানিটাও কিন্তু স্বাভাবিকভাবেই প্রবাহমান হচ্ছে, যার কারণে সুনামগঞ্জে এখন বন্যার কোনো শঙ্কা আসলে নেই। আমরা কথা বলেছিলাম সুনামগঞ্জের যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদারের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন সুনামগঞ্জে বন্যার তেমন কোনো আশঙ্কা আসলে নেই। আগামী 24 থেকে 48 ঘন্টা বৃষ্টিপাতও হবে না, এবং যেখানে বৃষ্টি হলে আসলে আমাদের সুনামগঞ্জে সমস্যা হয়, ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে, সেখানেও বৃষ্টিপাত কদিন ধরে বৃষ্টিপাত খুব স্বাভাবিকভাবে হচ্ছে, এবং আগামী 24 থেকে 48 ঘন্টা স্বাভাবিক বৃষ্টিপাত হবে, যার ফলে সুনামগঞ্জে নদীর পানি বা হাওরের পানি বাড়বে না। তবে একটা জিনিস, আমি এই মুহূর্তে আছি, আপনি দেখতেই পাচ্ছেন যে সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে, সেই সুরমা নদীর পানি বা রক্তি, জাদুকাটা সহ যে নদী আছে, সেই নদীর পানি কিন্তু আপনার হাওর দিয়ে প্রবেশ করে। হাওর এলাকায় কিন্তু এখনো ধীর গতিতে পানি নামছে, কি মানুষের কিছু ভোগান্তি আছে। তবে মানুষের যে ভোগান্তি আসলে সৃষ্টি হয়েছিল সেটা ত্রাণ সহায়তা, এই বন্যাকালীন সময়ে আসলে সরকারিভাবে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়নি বলে তারা আমাদেরকে অভিযোগ করেছিলেন। তবে আমরা কথা বলেছি সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত তাদের ত্রাণ কার্যক্রম কিন্তু অব্যাহত আছে, এবং যেখানে ত্রাণ সহায়তার প্রয়োজন পড়ছে তারা ত্রাণ পৌঁছে দিচ্ছেন। সব মিলিয়ে আসলে সুনামগঞ্জে বন্যার পরিস্থিতি এখন পুরোপুরি স্বাভাবিক বললেই চলে। এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এবারে চলে যাব লালমনিরহাটে, সেখানে আছেন আমাদের সহকর্মী জামাল। লালমনিরহাটের সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। মেহেদী, আপনাকে যদি বলি, লালমনিরহাটে কিন্তু বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আজকে তিস্তার যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে, সেই ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর গত টানা 3 দিন যে জলাবদ্ধতা, বলা যায় যে স্বল্পমেয়াদী যে বন্যার প্লাবিত হওয়া নিম্নাঞ্চলগুলো রয়েছিল, সেই নিম্নাঞ্চল থেকে যারা অন্যত্র আশ্রয় নিয়েছিলেন তারা কিন্তু আজকে সকাল থেকেই বাড়িতে ফিরতে শুরু করেছে। এছাড়া কিন্তু যেসব এলাকায় এই বন্যা কবলিত অবস্থায় ছিল, সেই সব এলাকায় নানা ধরনের দুর্ভোগ দেখা দিয়েছে। গ্রামীণ কাঁচা রাস্তা কিন্তু অনেক এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিন্তু এই প্লাবিত হওয়া এলাকায় যেসব মানুষ ছিলেন, অন্যত্র আশ্রয় নেননি, তাদের কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। নানা ধরনের চর্মরোগ কিন্তু তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আর আরেকটি বিষয় হচ্ছে, গবাদি পশুর কিন্তু অনেক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। অর্থাৎ খাদ্য থেকে শুরু করে নানা ধরনের সমস্যার মধ্যে কিন্তু এই বানভাসী মানুষজন বর্তমানে রয়েছেন। নদীর পানি কমলেও কিন্তু আসলে পানি কমার সাথে সাথে নদীর ভাঙ্গনও শুরু হয়েছে। শহর লালমনিরহাটের কালমাটি এলাকা এবং আদিতমারি উপজেলার গোবর্ধন সহ বেশ কয়েকটি পয়েন্টে আসলে নদীর ভাঙ্গন শুরু হয়েছে। আর আরেকটি বিষয় জানাই যে এ পর্যন্ত লালমনিরহাটে কিন্তু টানা 2 দফায় তিস্তার পানি বৃদ্ধি পেল, এবং 2 দফায় স্বল্পমেয়াদী বন্যা হলো, এবং কমপক্ষে 8 থেকে 10 দফায় তিস্তার পানি বৃদ্ধি এবং হ্রাস পাওয়ার ঘটনা ঘটলো। আর তিস্তার পানি হঠাৎ এই হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার কারণে নদী তীরবর্তী বাসিন্দা যে সকল মানুষজন রয়েছেন, তারা কিন্তু নদী ভাঙ্গন এবং স্বল্পমেয়াদী বন্যা সহ নানা ধরনের ভোগান্তিতে রয়েছে। একজন পানিবন্দী নদী তীরবর্তী বাসিন্দার সাথে কথা বলতে চাই। আপনি একটু জানাবেন যে হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি এবং কমার কারণে কি ধরনের সমস্যা আপনাদের হচ্ছে? হঠাৎ তিস্তার পানি বাড়া এবং কমার কারণে আমাদের ধান রোপণের যে বীজগুলো আমরা বারবার রোপণ করতেছি, কিন্তু পানির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে কিছু গরু ছাগল ওই ঘাস আনি খাওয়াচ্ছি, এই ঘাসগুলো খাওয়ার পর পায়খানা বিভিন্ন রোগে আক্রান্ত মরে যাচ্ছে। এবার কোনো সরকারি সহায়তা পেয়েছেন কিনা? সরকারি তো কোনো সহায়তাই পাচ্ছি না আমরা। এখানে মূলত হচ্ছে যে আমরা বন্যা আসলে খুব ক্ষয়ক্ষতি এবং ভয়ভীতির মাঝে থাকি।
আপনাদের আসলে দাবি কি এই বন্যা থেকে পরিত্রাণ পেতে বা দুর্ভোগ থেকে স্থায়ী দাবি কি? আমাদের স্থায়ী দাবি যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নদীটা খনন করতো তাহলে আমাদের নিরিবিলি জীবনযাপন করার মতো একটা বাস্তবায়ন দেখতেন। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন এই লালমনিরহাটের যে তিস্তা আর পানি এ পর্যন্ত কয়েকবার হ্রাস এবং বৃদ্ধি পাওয়ার ঘটনা ঘটলো এবং তিস্তার আরেকটি বিষয় জানাই যে তিস্তার পানি কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পায় এবং কমে যায়। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাট সদর উপজেলার পাকারমাথা এলাকায়। এই এলাকা থেকে কিন্তু গত এক সপ্তাহে নদী ভাঙ্গনের কবলে পড়ে ৫ থেকে ৭টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং কমপক্ষে 50 একরের মতো ফসলি জমি আসলে নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। আর বর্তমানে কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান কালমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালমাটি দ্বিমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান কিন্তু এই নদী ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে। আপনি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে আজকেও কিন্তু সকাল থেকে এ পর্যন্ত দুটি বাড়ি এই এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সব মিলিয়ে তিস্তার যে ভাঙ্গন কবলিত এলাকাগুলো রয়েছে, নদীর পানি কমার সাথে সাথে এসব এলাকায় ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। এই ভাঙ্গন এবং স্বল্পমেয়াদী বন্যা এবং দীর্ঘমেয়াদী বন্যার যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে স্থায়ীভাবে সমাধান পেতে তিস্তার যে নদী তীরবর্তী বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিস্তার যে মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটি বাস্তবায়ন করা না পর্যন্ত অথবা এই তিস্তার খনন, পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির কারণে যদি তিস্তার খনন করা না হয় সে পর্যন্ত কিন্তু তিস্তার পাড়ের দুর্ভোগ আসলে স্থায়ীভাবে সমাধান হবে না। এই ছিল লালমনিরহাটে বন্যা, উন্নতি এবং নদী ভাঙ্গন এবং ভোগান্তির খবর। আমরা এখন যেতে চাই জামালপুরে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, জানাবেন যে জামালপুরের বর্তমান বন্যার কি অবস্থা? হ্যাঁ জামাল, ধন্যবাদ। আসলে যমুনার যে পানি রয়েছে সেটি কিন্তু এখন কমতে শুরু করেছে। পানি কমার হারটা খুবই নিম্ন গতির হলেও আসলে কিন্তু কমতে শুরু করেছে, যে এটাই আসলে বন্যা কবলিত মানুষদের কাছে স্বস্তির বিষয়। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায়। আমরা একটু দেখাতে চাই আপনাকে, আসলে এই জায়গায় কিন্তু আমরা গতকালকেও ছিলাম এবং তার আগেও ছিলাম। এখানে কিন্তু আসলে এই রাস্তাটিতে হাঁটু পানি পর্যন্ত ছিল, সেই পানি কিন্তু ধীরে 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 দুদিন হলো কমতে শুরু করেছে। সেই অনুযায়ী আজকে 6টার সর্বশেষ তথ্য মতে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে 7 সেন্টিমিটার কমে বিপদসীমার 50 সেন্টিমিটার, কাজীপুরের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টে 3 সেন্টিমিটার কমে 41 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমা। যদিও যমুনার পানি কমতে শুরু করেছে, তবুও কিন্তু শহরের যে নিম্নাঞ্চলে কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু চরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু সেই হারে পানি না কমায় কিন্তু আসলে তারা বেশ এখনো কিন্তু সেই ভোগান্তিতেই রয়েছেন। তারা এখনো খাদ্য সংকটে রয়েছেন, এখনো যে ঘর বাড়িতে পানিতে নিমজ্জিত হয়েছে সেই সমস্যাটিতে তারা থাকার জন্য কিন্তু তারা ভোগান্তি পোহাচ্ছেন। এছাড়াও সিরাজগঞ্জ জেলার মধ্যে কিন্তু 78টি শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু পানিতে নিমজ্জিত হয়েছে, যে কারণে আসলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এবং কৃষি অফিসের তথ্য অনুযায়ী কিন্তু প্রায় 6,500 হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। পানি নেমে না যাওয়া পর্যন্ত আসলে এই ক্ষতি পুরো কতটুকু ক্ষতি হয়েছে আসলে নির্ধারণ করা যাচ্ছে না। এছাড়াও আমরা বলতে পারি যে আসলে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে আসলে আর এখন আর কোনো আশঙ্কা তারা করছেন না, যেহেতু পানি কমতে শুরু করেছে, পানি বাড়ার আর এই মৌসুমে কোনো সম্ভাবনা নেই। জেলা প্রশাসন থেকে আমরা জেনেছি যে আসলে তারা কিন্তু যে বরাদ্দগুলো রয়েছে বন্যা কবলিত মানুষ এবং পানিবন্দী যারা রয়েছে তাদের মাঝে কিন্তু আসলে পর্যায়ক্রমে সেগুলোকে কিন্তু বরাদ্দ দেওয়া হচ্ছে এবং সবার মাঝে সেই জিনিসগুলো পৌঁছে যাবে। এখন পর্যন্ত যে বরাদ্দ রয়েছে সেটিতে সবার পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এছাড়াও আমরা যে তথ্যটুকু জেনেছি আসলে যে বন্যার পানি কমতে শুরু করলেও কিন্তু আসলে যাতায়াত ব্যবস্থা তেমনটা উন্নত না হওয়ার কারণে গোখাদ্যের এবং গবাদি পশুর যে থাকার ব্যবস্থা এবং গোখাদ্যের যে সংকট সেটি কিন্তু আসলে চরম আকার ধারণ করছে। যমুনার পানি কমে গেলে, আসলে নদীর পানি কমে গেলে কিন্তু এই সংকটটি থেকে আসলে তারা উতরাই হবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাব স্টুডিওতে। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, সুনামগঞ্জ এবং লালমনিরহাট, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দ্য জনপদ লাইভ।
দর্শক, বাগেরহাটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, কখন অভিযান শুরু হয়েছে এবং বাড়তি দাম নিয়ে জরিমানা হয়েছে কিনা সে বিষয়ে জানাবেন। অসাধু সিন্ডিকেট, মধ্যস্বত্বভোগী এবং ব্যবসায়ীদের কারসাজিতে কিন্তু বাগেরহাটে নিত্যপণ্যের দাম দিন দিন বেড়েই চলতেছে। এই দাম আসলে স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে কিন্তু বাগেরহাটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান শুরু করেছে। আমরা দেখেছি সকাল থেকে তারা বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে এবং বাজার দর, সরকার নির্ধারিত যে দর রয়েছে সেই দর যাতে ঠিকঠাক মতো বাস্তবায়ন হয় সেই বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করেছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি এখনই কিন্তু এই বাগেরহাটের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক রয়েছেন তিনি কিন্তু এখানে অভিযান পরিচালনা করছেন। আমরা আসলে তার কাছে একটু জানতে চাই যে কি ধরনের অভিযান তারা পরিচালনা করছেন এবং বাজারের আসলে কি অবস্থা তিনি দেখছেন। ধন্যবাদ। আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয় আজকে আমরা সদর বাজারে এসেছি নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে তার মনিটরিং এর জন্য। এসে আমরা প্রতিটা দোকানে যেন তারা মূল্য তালিকা নির্দিষ্ট স্থানে, দৃশ্যমান স্থানে তারা টানিয়ে রাখেন এবং পাশাপাশি ক্রয় বিক্রয় ভাউচার সংরক্ষণ করছেন কিনা, তারা যৌক্তিক মূল্যে পণ্যটা ক্রয় বিক্রয় করছেন কিনা এই বিষয়ে আমাদের মনিটরিং চলমান রয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আজকে কি কাউকে জরিমানা করেছেন বা কোনো অসঙ্গতি পেয়েছেন কিনা বাজারে একটু জানাবেন। ধন্যবাদ। যে আমরা মাত্র শুরু করেছি, আমাদের মনিটরিং চলমান রয়েছে। আমরা যদি কোনো অনিয়ম বা ব্যত্যয় পেয়ে থাকি তাহলে আমরা যে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করে থাকবো। ধন্যবাদ। এটা কি শুধু আজকে নাকি সব সময় হয়ে থাকে, নিয়মিত হয়ে থাকে আপনাদের? যে আমাদের এটা নিয়মিত কার্যক্রম, আমাদের প্রতিনিয়ত এটা চলমান রয়েছে। আমরা সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও প্রয়োজনে আমরা মনিটরিং চলমান রাখি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে অভিযান চালিয়ে থাকে, আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি এই বাজারে কিন্তু অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের তারা জরিমানা করেছেন। বিশেষ করে অব্যবহারযোগ্য পণ্য বা মেয়াদোত্তীর্ণ পণ্য বা কোনো খারাপ পণ্য যদি কেউ বিক্রি করে সেক্ষেত্রে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রশাসনিক ব্যবস্থা নেয় এবং ব্যবসায়ীদের জরিমানা করে। এছাড়া যখন অতিরিক্ত দাম নিয়ে থাকে ব্যবসায়ীরা তখনও কিন্তু জরিমানার আওতায় আসেন তারা। এবং সাধারণ মানুষের যেটা আশা যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাথে জেলা প্রশাসন যদি নিয়মিত বাজারে অভিযান চালায় সেক্ষেত্রে কিন্তু বাজার দর কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এছাড়া সরবরাহ নিশ্চিতের জন্য কিন্তু সরকারের কাছে সাধারণ মানুষ আবেদন করেছেন। আর ব্যবসায়ীদেরও দাবি যাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন এবং অন্য যারা সরকারি প্রতিষ্ঠান রয়েছে তারা যাতে নিয়মিত অভিযান চালায় এবং তাদের অসঙ্গতিগুলো ধরিয়ে দেয়। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে ভোক্তা অধিকারের অভিযানের সর্বশেষ। লিনিয়া। সোহান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাটে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিদপ্তর, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সোহান। দেখছেন দেশ জনপদ লাইভ। বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের, আহত হয়েছেন আরও 8 জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু যুক্ত হচ্ছেন। সঞ্জু, আহতদের অবস্থা এখন কেমন দেখছেন, সব মিলিয়ে আমাদেরকে জানাবেন। বগুড়ায় কিন্তু আজ আবারও একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। বগুড়া শহরের বনানী বেদগাড়ি এলাকায় গতকাল দিনগত রাত 2:50 ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি আমাদেরকে জানিয়েছেন, সেখানে কিন্তু শাহ ফতে আলী পরিবহনের একটি বাসের সাথে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলে 3 জন কিন্তু প্রাণ হারায়। একই সাথে সেই ঘটনাস্থল থেকে 9 জনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আনা হয়। এখানে আনার পর
কিন্তু আরো একজন কিন্তু মারা যায় এবং মোট নিহতের সংখ্যা দাঁড়ায় টোটাল 4 জন। এবং এই ঘটনায় একজনকে ছাড়পত্র দেওয়া হলেও এখন পর্যন্ত জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন আরো 7 জন মানুষ, যাদের অবস্থাও কিন্তু এখনো আশঙ্কা মুক্ত নয়। ফায়ার সার্ভিসের কর্মী সহ স্থানীয়রা যেটি আমাদেরকে জানিয়েছে লিনিয়া, যে দুইটি গাড়িরই রাত্রেবেলা উচ্চ গতি ছিল এবং চালকদের কিন্তু এখানে ভুল থাকতে পারে এবং উচ্চ গতির এই দুইটি গাড়ি তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি, যে কারণে তাদের কিন্তু নিজেদের ইচ্ছার বিরুদ্ধে কিন্তু এই সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এবং যেখানে কাভার্ড ভ্যানের চালক ঘটনাস্থলে, হৃদয় নাম ছেলেটির, সেই চালক কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছে এবং পরবর্তীতে আজকে চিকিৎসাধীন অবস্থায় জামাল নামে আরো একজনের মৃত্যু হয় এবং একজন নারীও কিন্তু মারা গেছে। আসলে লিনিয়া বাস্তবতা হচ্ছে বগুড়া সড়কের এই মৃত্যুর মিছিল কিন্তু কোনোভাবেই থামছে না। দূরপাল্লার যে বাস এবং দূরপাল্লার যে কাভার্ড ভ্যান, কুরিয়ার সার্ভিসের বিভিন্ন গাড়ি সহ মুরগি পরিবহনকারী যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর যারা চালক রয়েছে তারা কিন্তু বরাবরই এই মহাসড়কে কিন্তু অনিয়ন্ত্রিতভাবেই চলাচল করতে অভ্যস্ত। এবং সাফাতালি পরিবহনের কথা যদি বলি, এই গাড়িতে কিন্তু এই গাড়ির যে দুর্ঘটনার পরিসংখ্যান এই সড়কে কিন্তু আমরা দেখি প্রতিনিয়ত সবচেয়ে বেশি। সাধারণ মানুষদের দাবি যে চালকদের স্টিয়ারিং এর হাতে সাধারণ যাত্রীদের জীবন নির্ভর করে, সেই চালকদের আরো দায়িত্বশীল হওয়ার কিন্তু আহ্বান জানাচ্ছে হাইওয়ে পুলিশ সহ পুলিশ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সাধারণ জনগণ। তারা যেটি বলছেন যে তারা কিন্তু যখন সড়কে চলাচল করে তাদের জীবন নির্ভর করে একজন চালকের দক্ষতার উপরে, একজন চালকের তাদের অভিজ্ঞতার উপরে। কিন্তু চালকদের এই বেপরোয়া গতি এবং তারা যেভাবে সড়কে তাদের ইচ্ছা স্বাধীনভাবে গাড়ি নিয়ে ছুটে যায় এবং যেভাবে চলাচল করে, এতে কিন্তু সড়ক দুর্ঘটনার যে পরিসংখ্যান তা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমার কথা হয়েছে হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে আসলে সড়ক দুর্ঘটনায় যারা আহত হন তাদের প্রত্যেকেই কিন্তু গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসা নেয় এবং এখন যারা যে 7 জন ভর্তি আছে তাদের অবস্থাও কিন্তু খুব যে ভালো তাও না, তারা তাদের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। এবং একই সাথে সকলের প্রতি যেটি সাধারণ জনগণ আহ্বান জানিয়েছেন যে চালকদের সহ এই মহাসড়কে যে যানবাহনগুলো চলে তারা যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে আরো দায়িত্বশীল এবং সচেতন যদি না হয় তাহলে কিন্তু সড়কে মৃত্যুর মিছিল কোনোভাবেই কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব না। লিনিয়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের সার্বিক অবস্থা নিয়ে এবং এখানে যারা আহত আছেন 7 জন তাদের খবর নিয়ে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বগুড়ার বনানীতে বাস কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সঞ্জু। দেখছেন দেশ জনপদ লাইভ। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম ও শরীফুল্লাহ কায়েসের সুমন। প্রথমেই যুক্ত হচ্ছে চট্টগ্রামে, সেখানে রয়েছেন নাজিম। নাজিম, বাজারে লাগামহীন নিত্যপণ্যের বাজার, এটা আমরা সবাই জানি। ক্রেতারা কি বলছেন এই বিষয়ে, আর বিক্রেতারা দাম বাড়ার কি অজুহাত দিচ্ছেন, সবকিছু মিলে বলবেন। আসলে দ্রব্যমূল্যের কোনো সুখবর নেই, কারণ প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। এতে করে সাধারণ ক্রেতাদের মাঝে নাভিশ্বাস তৈরি হচ্ছে। কারণ আমরা বাজারে এসে যেটি দেখেছি, এখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আসলে মানভেদে 100 থেকে 105 টাকা। কারণ গত সপ্তাহের তুলনায় পেঁয়াজে কেতি পুঁজি 5 টাকা বেড়েছে বলে এখানে ব্যবসায়ীরা বলছেন। পাশাপাশি রসুন, আদা সহ অন্যান্য যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সবগুলো দামি ঊর্ধ্বগতি। পেঁয়াজের কথা বলতে গেলে পেঁয়াজ প্রতি সপ্তাহে আসলে 1 থেকে 2 টাকা করে বেড়ে চলেছে, এটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। গত সপ্তাহে ইন্ডিয়ান যে পেঁয়াজ সেটি ছিল 100 টাকা, এই সপ্তাহে সেটি 105 টাকা পর্যন্ত বেড়েছে। পাশাপাশি দেশি পেঁয়াজও একই দামে বিক্রি হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন আসলে পেঁয়াজের আমদানি সংকট আসলে বৃষ্টি বাদলের কারণে, মূলত সংকটের কারণেই এসবের দাম বাড়ছে। আর হচ্ছে যে এখানে যে ডিম রয়েছে, গত কয়েকদিন ধরে ডিমের দাম ঊর্ধ্বমুখী। কারণ ডিমের যে দাম সেটি কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ পাইকারি বাজারে ডিম প্রতি পিস বিক্রি হচ্ছে 10 টাকা 20 পয়সা থেকে 60 পয়সা পর্যন্ত, কিন্তু খুচরা বাজারে এসে প্রতি পিস ডিম পড়ে যাচ্ছে প্রায় 14 থেকে 15 টাকা পর্যন্ত। এবং আমরা বিভিন্ন এলাকায়ও খবর নিয়েছি, সেখানেও একই দামে বিক্রি হচ্ছে এই ডিম। কারণ এই ডিমের যারা ব্যবসায়ী তারা বলছেন পর্যাপ্ত ডিম থাকার পরেও একটি সিন্ডিকেট আসলে স্লিপ চালাচালি করে এবং ডিম মজুত করার কারণে মূলত ডিমের দাম বাড়ছে। তাই যত দ্রুত সম্ভব আসলে ডিমের দাম নিয়ন্ত্রণ করা জরুরি। আর কাঁচা বাজারের কথা বলতে গেলে এখানে
70 থেকে 80 টাকার নিচে কোনো ধরনের সবজি পাওয়া যাচ্ছে না, কারণ এখানে আলু বিক্রি হচ্ছে আপনার 65 থেকে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা, করলা 70 টাকা, পটল 80 টাকা, শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সবগুলো পণ্যের আসলে দাম বাড়তি। কারণ এসবের মাঝে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা বলছেন প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম 1 থেকে 2 টাকা করে বাড়তে থাকে। ফলে মাঝে মধ্যে কমে আসলেও আসলে 1-2 টাকা কমলেও কিন্তু সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে নাবিশ্বাস বাড়ছে। আর একটি বিষয় হচ্ছে যে এখানে যদি মাছের কথা বলা হয়, এখানে দেশি যেসব মাছ রয়েছে বিশেষ করে রুই, কাতলা, কালীবাউস, মৃগেল এসব মাছের দাম বাড়তি। কারণ এখানে 400 থেকে 450 টাকা নেই, মানে 450 টাকার নিচে কোনো ধরনের মাছ নেই। তারপরে কিছু মাছ আছে যেমন তেলাপিয়া, সরপুটি, এগুলো 200 থেকে 250 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু রুই, কাতলা, মৃগেল, কালীবাউস এসব মাছ 400-450 টাকার উপরে বিক্রি হচ্ছে। আর সামুদ্রিক মাছের কথা বলতে গেলে সামুদ্রিক মাছেরও দাম ঊর্ধ্বমুখী, কারণ এখানে 500 থেকে 550 টাকার নিচে কোনো ধরনের সামুদ্রিক মাছ নেই। এখানে 800 থেকে 1000 টাকার উপরে সামুদ্রিক যদি কোনো ভালো মাছ পাওয়া যায় সেটি 800 থেকে 1000 টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ এখানে যারা ব্যবসায়ীরা বলছেন তারা বলছেন যে সংকট বরাবরের মতো তারা সংকট দেখিয়ে মূলত এসবের দাম বাড়ানো হচ্ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হচ্ছে। কারণ যারা মাছ ব্যবসায়ী তারা বলছেন যে আসলে সমুদ্র থেকে মাছের যে সংকট, মাছ না পাওয়া এবং সংকটের কারণে দাম বৃদ্ধির কারণে মূলত সংকটের কারণেই এসব জাতীয় মাছের দাম বাড়ছে। এতে করে ভোক্তা সাধারণের যে নাবিশ্বাস, এবং আমরা প্রায় সময় দেখি বাজারে ভোক্তাদের সাথে ক্রেতা বিক্রেতাদের যে দ্বন্দ্ব সেটি লেগেই থাকে। এখানে একটি বিষয় বলে, এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে আপনার 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। কারণ 2000 নিচে এখানে যে সব ইলিশ 1 কেজি ওজনের হয় বা 1 কেজি থেকে সামান্য কম এসব ইলিশ বিক্রি হচ্ছে, এইসব হচ্ছে আপনার 2200 টাকার উপরে। এতে করে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তারা বলছেন আসলে এসবের দাম দিন দিন বাড়ছে। কারণ এগুলো যদি নির্ধারণ করা না যায় তাহলে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে নাবিশ্বাস তৈরি হতে চায়। যত দ্রুত সম্ভব বাজার নিয়ন্ত্রণকারী যতগুলো সংস্থা রয়েছে এগুলোর জন্য এইসব তদারকিতে কাজ করেন। আমরা এখন চলে যাবো সাতক্ষীরায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন। সুমন জানাবেন বিস্তারিত। নাজিম, দক্ষিণ পূর্ব অবস্থার যে চিত্র, যে দ্রব্যমূল্যের যে চিত্র, তার সাথে কোনো পার্থক্য কিন্তু সাতক্ষীরার যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শেষ জেলা এখানকার বাজারের যে চিত্র সেটি কিন্তু কোনো মতে আলাদা না। এই যে সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সুলতানপুর বড় বাজারের কাঁচা বাজারের আড়ত। এখানে এই আড়তটাকে আসলে এটি ক্রিকেট পিচের সাথে তুলনা করা যেতে পারে। এখন অনেকটা ফাঁকা হয়ে রয়েছে। এখানে কিন্তু স্বস্তিতে নেই বিক্রেতারা, স্বস্তিতে নেই ক্রেতারা, কেউই স্বস্তিতে নেই। এখানে যেন একেবারে 50 বা সেঞ্চুরি, হাফ সেঞ্চুরির খেলা চলছে। এখানে যদি আমি কলার দাম বলি, এই কলা এখন কিন্তু এই কলা হচ্ছে হাফ সেঞ্চুরি পেরিয়েছে। পেট ঠান্ডা করা যে টেনিস বলের মতো এই যে সামান্য লাউ, এই ছোট্ট লাউ সেটিও কিন্তু হাফ সেঞ্চুরি পেরিয়েছে। আপনি আলুর কথা বলবেন সেটি 55-60 টাকায় যে ঠেকেছে। পেঁয়াজ সেঞ্চুরি পার করেছে, রসুন ডাবল সেঞ্চুরি পার করেছে। মাছ মাংসের দাম তো সেটি তো আকাশচুম্বী। এই যে চিত্র, এই চিত্র আসলে মানুষের কাছে অনেকটা হাহাকার তৈরি করেছে। এবং এই অবস্থার কারণে কিন্তু এখানে কিন্তু আসলে স্বস্তিতে নেই এখানকার যারা বিক্রেতা, তারাও কিন্তু স্বস্তিতে নেই। আমি একটু এখানে নাগরিক নেতা মাধব দত্ত উপস্থিত আছেন, আমি একটু তিনি বিষয়টিকে কিভাবে দেখছেন। দেখেন, আমরা কাঁচা বাজারের রেগুলার যে ক্রেতা এবং ভোক্তা পর্যায়ে আমি দেখতেছি যেটা সেটি হচ্ছে খোলা বাজারে এবং খুচরো বাজারে অ্যাকচুয়ালি কোনো নিয়ন্ত্রণ নেই। ইচ্ছা মতো দোকানদাররা দোকানে দাম আঁকে এবং সেটি 2 থেকে 5 টাকা 10 টাকা পর্যন্ত ভ্যারিয়েশন রয়েছে। পাইকারি বাজার একটু নিয়ন্ত্রণে থাকলেও খুচরা বাজার একদম নিয়ন্ত্রণহীন।
এইখানে বাজার ব্যবস্থাপনার ত্রুটি এবং বাজার মনিটরিং এর যে ত্রুটি সেটাকেই মূলত আমি দায়ী করব। কারণ যদি শক্ত বাজার মনিটরিং থাকতো এবং বাজার ব্যবস্থাপনা যদি সুষ্ঠু হতো তাহলে কিন্তু এই মূল্যের যে অপরিসীম ব্যত্যয় রয়েছে, এক একটি দোকান টু দোকান আলাদা আলাদা একই জিনিসের দাম ভিন্নতর, এটি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হতো। আমি মনে করি এই বিষয়টি সরকারের এবং স্থানীয় যে প্রশাসন আছে তাদের ব্যাপকভাবে গুরুত্ব দেওয়া উচিত এবং ক্রেতার যে সন্তুষ্টি সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই বাজার ব্যবস্থাপনার অব্যবস্থা চলতেই থাকবে। আমি সেটা একজন ক্রেতা এখানে উপস্থিত আছে, আপনি বাজার করেছেন দেখলাম, কি বাজার করেছেন এবং কি অবস্থা? বাজারের যে অবস্থা এখন দেখা যাচ্ছে আমরা নিম্ন মধ্যবিত্ত, আমরা বাজারে আসলে পেঁয়াজ, রসুন, আদা, আলু ঊর্ধ্বগতি মূল্য, আমরা যা আয় করি তার চেয়ে বেশি খরচ করতে হয়, আমাদের সংসার চালানো খুব কষ্টের মধ্যে যাচ্ছে। কিন্তু এই বাজার নিয়ন্ত্রণ নেই, কোথাও দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 90 টাকা, কোথাও 95, কোথাও 100, এরকম নানান রকম দামে বেচা কেনা হচ্ছে। কিন্তু আমরা এই মধ্যবিত্ত মানুষগুলো আমরা অসহায়, আমরা বাজারে এসে আমরা নিরুপায় হয়ে যাচ্ছি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম যে নাজিম, এখানে কিন্তু আসলে এসে নিরুপায় হয়ে যাচ্ছে ক্রেতারা, যে বিক্রেতারা উপস্থিত আছে তারাও কিন্তু স্বস্তিতে নেই। কারণ এখানকার যে সার্বিক চিত্র সেটি কিন্তু এখানে কিন্তু যথেষ্ট সরবরাহ রয়েছে, কিন্তু সরবরাহ থাকা সত্ত্বেও বাজার ব্যবস্থাপনার যে ত্রুটি, এই ত্রুটি কিন্তু আসলে ক্রেতা বিক্রেতা সবাইকে কিন্তু উভয় সংকটের মধ্যে ফেলে দিয়েছে। যে কারণে আজকে দ্রব্য মূল্যের দাম হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি পর্যন্ত চলে যাচ্ছে। প্রত্যেকটি নিত্য পণ্যের যে মূল্য সেটি কিন্তু এই অবস্থা সৃষ্টি করছে, স্বস্তিকে একেবারে অস্বস্তিতে রূপান্তরিত করছে। এবং মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশাটা হচ্ছে যেভাবে হোক না কেন আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি সৃষ্টির জন্য একটি বাজার ব্যবস্থাপনা দ্রুত সৃষ্টি করা হোক। এই ছিল সাতক্ষীরার সুলতানপুর বাজারের যে দ্রব্যমূল্যের যে চিত্র তার সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, চট্টগ্রাম সাতক্ষীরার বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মীদের কাছ থেকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @desh television অথবা @desh TV নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।